দর্শক, এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই বিন্দুমাত্র সময় আমি আপনার নষ্ট করব না, একদম টু দ্য পয়েন্ট কথা বলবো। চারটে বড় বড় খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথম বড় খবরটি হচ্ছে বাংলাদেশের আশেপাশে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক ঘুরতে শুরু করেছে। না, এতদিন কিন্তু আমি মুখ থেকে এরকম কোনো কথা বার করিনি, আজ বার করছি। কারণ ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সরকারি গণমাধ্যম বলতে পারেন, মানে সরকার থেকে পরিচালিত খোদ সেনাবাহিনীর সমস্ত অফিসিয়াল আপডেট যেখানে আসে এএনআই, সেই গণমাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি যে ভারতীয় সেনাবাহিনীর T-90 ট্যাঙ্ক ওপেন ফায়ারিংয়ের যুদ্ধ মহড়া শুরু করেছে, সফলভাবে সম্পন্ন করেছে সেভেন সিস্টারের আশেপাশে, আসাম গুয়াহাটির আশেপাশে, মানে টোটাল বাংলাদেশ বর্ডারের আশেপাশে। ছবিতে আপনারা যেমন দেখছেন, ধোঁয়া ওঠা শত শত ট্যাঙ্ক উড়ে বেড়াচ্ছে, ওপেন ফায়ারিং করছে। এটা প্রধান বড় খবর ছিল। দ্বিতীয় বড় খবর হচ্ছে জামাত শিবির, বিএনপি, ছাত্র সমন্বয়ক এরা যে একটা ভীষণ লাফালাফি করছে জাতিসংঘের সেই রিপোর্টটা নিয়ে, যে জাতিসংঘের রিপোর্টে প্রকাশিত হয়েছে শেখ হাসিনা গণহত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাই এবার শেখ হাসিনার ফাঁসি হবেই, কারণ জাতিসংঘ এটা প্রমাণ পেয়েছে। সেই জাতিসংঘের তদন্ত কমিটির রিপোর্টকে তীব্র নিন্দা জানিয়েছে কে? বাংলাদেশ আওয়ামী লীগ। কোথায় খবরটি দেখছেন? বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ নয়, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশিত করে দিয়েছে। এবং এই যে তীব্র নিন্দাটা বলছি না, খাস বাংলা ভাষায় যদি বলা হয়, মানে একেবারে নিচু নিচু জাত না, একেবারে ছোট লোক বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই প্রতিবেদনে সারাংশ বার করলে বোঝা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ বোঝাতে চেয়েছে জাতিসংঘের ওই কার্যালয়ের ওই কমিটি হচ্ছে একটা ছোট লোকের কমিটি, এরকমভাবেই তারা মেনশন করেছে। এটা হচ্ছে দ্বিতীয় বড় খবর। তৃতীয় বড় খবর হচ্ছে আমাদের সার্জিস আলম আজ একটা জায়গায় গিয়ে সেখানে কিছু ভাষণ দেওয়ার মধ্যে একটি ভাষণ সবথেকে হাইলাইটেড করে গুরুতরভাবে দিয়েছে যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত, শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো না পর্যন্ত বাংলাদেশে নির্বাচন নিয়ে কেউ কোনো মুখ খুলবে না। এটা তৃতীয় বড় খবর। চতুর্থ বড় খবর যেটা কালকেই প্রকাশিত হয়েছে, কিন্তু আজকের এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমি যুক্ত করেছি, সেটা হচ্ছে ইউনূস সাহেব এখন সরাসরি ভারতের কাছে এরকম নতজানু হয়ে গিয়েছে এবং এটা তিনি স্বীকার করে নিয়েছেন যে শেখ হাসিনাকে বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ তিনি নিজের মুখেই বলে দিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা সুসম্পর্ক, আমাদের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক। আসছি, বিশ্লেষণে আসছি। তো এই হচ্ছে চারটে বড় খবর। এবার এই চারটে বড় খবর নিয়ে এখন যে আমরা আলোচনাটা করব, যদি মোটামুটি আপনার সময় না থাকে এখান থেকেই চলে যেতে পারেন, কারণ আমি সারাংশটা আপনাদের সামনে এখনই তুলে ধরছি। এই যে আলোচনাটা করব, এই আলোচনার মাধ্যমে যে সার অংশটা বার হবে, বা এই চারটে খবর বিশ্লেষণ করে আমি যতটুকু বুঝতে পারছি তার সার অংশটি হলো, ভাই শেখ হাসিনার বিচার করার এই যে একটা বড় ম্যাটার রয়েছে, এই বিচার করার ম্যাটারের মধ্যে আগামী দিনে বাংলাদেশে অনেক বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলেছে, অনেক বড় একটা মারকাট পরিস্থিতি তৈরি হতে চলেছে শেখ হাসিনার বিচার করার এই ব্যাপারটা নিয়ে। আর এই যে শেখ হাসিনার বিচার করার বিষয়ে কাদের সাথে হবে, বিএনপি, জামাত, এই ছাত্র সমন্বয়ক, এই যে কটা দল আছে এদের মধ্যেই একটা খেউ কাটাকাটি হবে শেখ হাসিনার বিচার করার বিষয়টা নিয়ে। আর এই যে পরিস্থিতিটা তৈরি হবে, এই পরিস্থিতির মধ্যেই কোনো একটা ম্যাটুকুলাস হয়ে যেতে পারে। সেই ম্যাটুকুলাসের মধ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরতে পারে। শেখ হাসিনা এই যে ফিরবে হচ্ছে, এরকম একটা ম্যাটুকুলাসের মধ্যেই ফিরতে পারে। তো এই হচ্ছে সারাংশ। এবার কিভাবে কি বিস্তারিত সেটা জানতে গেলে এইবার আলোচনায় আপনাকে আরেকটু সময় দিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে সময় একদমই এদিক ওদিক করব না, সোজা সবথেকে বড় খবরটা দিয়ে শুরু করি। দর্শক, আজকে এই খবরটি প্রকাশিত হয়েছে কিন্তু একটু আগে। গুয়াহাটি, আসাম, সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য
দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কার্পাস T-90 ট্যাঙ্কের মাধ্যমে লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। মহড়ার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা। মহড়ার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাঁজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা। বলছেন যে কর্মকর্তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে, তারা বলছেন যে এটি উচ্চতার যুদ্ধ ক্ষমতা শক্তিশালীকরণ এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জগুলির জন্য উন্নত প্রযুক্তি যে ব্যবহারের বিষয় আছে সেগুলো করার উপরে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। আর এই যে T-90 ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, এটা ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বলতে পারেন। এবার এই খবরটার মাধ্যমে আমরা কি বুঝছি? এই খবরটার মাধ্যমে সোজা সাপটা বাংলা ভাষায় যেটা বোঝা যাচ্ছে যে এই ছাত্র সমন্বয়ক বিএনপি জামাত যেই বলুন না কেন, এখন সবাই বাংলাদেশে বর্তমান রাজনীতিতে যেই থাকুক না কেন সবাই শেখ হাসিনার বিচার করতে চায় এবং শেখ হাসিনাকে ভারত দেবে না, সেটাও আমরা এতদিনে বুঝে গিয়েছি। সুতরাং এই যুদ্ধ প্রস্তুতির মানে কি? এর মানে হলো আগামী দিনে যখন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ডাক আসবে এবং ভারত দেবে না, তখন এখান থেকে আমরা তো দেখেছি কথায় কথায় এরা 7 সিস্টার থাকবে না রে, এই যে স্লোগানটা আসে, সেই স্লোগানেরই উচিত শিক্ষা দেওয়ার জন্য, সেই স্লোগানেরই জবাব দেওয়ার জন্য এই প্রস্তুতি চলছে যে ভাই আমরা তো শেখ হাসিনাকে দেব না এবং তার বদলে তোমরা যখন 7 সিস্টার বা ওই এলাকায় কোনো রকম অশান্তি সৃষ্টি করবা, তখন যোগ্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি। এটা মোটামুটি বোঝা গেল। এবার দ্বিতীয় বিষয় যেটা, সেটা আসছি এক এক করে, ওই সব যুক্ত করতে পারবেন, এক এক করে বুঝে নিন খবরের গুরুত্বগুলো। এবার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক বলুন, বিএনপি জামাত বলুন, সব এক গোলের গরু, ঠিক আছে? তো এরা সবাই জাতিসংঘের এই যে কমিশনের রিপোর্টটা প্রকাশ হয়েছে, এই রিপোর্টের উপরে এরা একটা বিশাল জোর দিচ্ছে। কারণ জাতিসংঘ বলেছে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে, জাতিসংঘ বলেছে শেখ হাসিনা গণহত্যা করেছে, সুতরাং সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য। কিন্তু সেটা আর তো হচ্ছে না। কেন? কারণ আমি অপরাধী, আপনি বলছেন আমি অপরাধী, আপনি প্রমাণও করেছেন যে আমি কি করে অপরাধী, কিন্তু আমি অপরাধী হয়ে আমি কিন্তু আমার অপরাধ স্বীকার করিনি। সুতরাং যে কোনো আদালতে যখন বিচার হবে তখন কিন্তু আমার জায়গা থাকবে, আমি অপরাধ স্বীকার করিনি। সুতরাং এবার আমি আমার জায়গা থেকে বিভিন্ন রকম কাজকর্ম করব, বিভিন্ন রকম আমার জিনিসপত্র তুলে ধরবো, তাই না? আমারও যুক্তিতর্ক তুলে ধরবো, আমারও তথ্য প্রমাণ তুলে ধরবো, তাই না? তো সেরকমই একটা ব্যাপার। কি ব্যাপার? আওয়ামী লীগ সোজা প্রত্যাখ্যান করে দিয়েছে জাতিসংঘের এই তদন্তকে, যে তদন্তের রিপোর্টের উপরে ভিত্তি করে এই সার্জিস হাসনাত এরা এত লাফালাফি করছে, সেই তদন্তকে সোজাসুজি জালিয়াতি বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আসুন একটু বিস্তারিত নয়, বিস্তারিত রিপোর্ট এটা, মানে জাতিসংঘ এত বড় একটা রিপোর্ট প্রকাশ করেছে, আর ঠিক এই এত বড় রিপোর্টের যোগ্য দাঁত ভাঙা জবাব দিয়েছে এত বড় একটা প্রতিবেদন পাবলিশ করে বাংলাদেশ আওয়ামী লীগ। একটু ওভারঅল টাচটা আপনাকে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ ঠিক কীভাবে জাতিসংঘের মুখে চুনকালি লাগিয়েছে। বন্ধুরা, প্রথমেই বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়, এই যে OHCHR জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, আওয়ামী লীগ মনে করে রিপোর্টটি সম্পূর্ণরূপে পক্ষপাতদুষ্ট, একপেশে ও মন গড়া তথ্যের উপরে ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। গণতন্ত্রের বিপরীতে একটি অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি গোষ্ঠীর রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসাবে OHCHR এই জঘন্য পক্ষপাতদুষ্ট ও নিরপেক্ষতাহীন বস্তুনিষ্ঠতা পেশাদারিত্ব বিবর্জিত রিপোর্ট প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনের শুরুতে জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে প্রেক্ষাপট তুলে ধরেছে সেটি সম্পূর্ণ অসত্য
বরং জুলাই আগস্টে বাংলাদেশ সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন নস্যাৎ করার লক্ষ্যে যে দেশি বিদেশি ষড়যন্ত্রে একটা গোষ্ঠী লিপ্ত ছিল, তাদের প্রদত্ত ন্যারেটিভ এই জাতিসংঘের HROC কি দাঁত ভাঙা নাম, এরা তুলে ধরেছে। এবার কিভাবে তুলে ধরেছে, কি হয়েছে না হয়েছে, আওয়ামী লীগের যে স্ট্যান্ড জুলাইয়ে কি হয়েছে না হয়েছে, বিস্তারিত তারা লিখেছে। যেমন জাতিসংঘ লিখেছে যে এই হয়েছে, ওই হয়েছে, ঠিক তার উল্টো আরেকটা যে সাইড রয়েছে, কয়েনের আরেকটা যে সাইড, সেই সাইডটা একইভাবে আওয়ামী লীগ ডেট, তারিখ, ঘটনা, কোথায় কি হয়েছে বিস্তারিত তুলে ধরেছে। প্রত্যেকটা বিষয় এখানে আছে। বিএনপি জামাত সন্ত্রাসীরা যে 450টা থানায় হামলা করেছে, পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, গর্ভবতী নারীদের যে পুলিশ নারী সদস্যদের যে হত্যা করেছে, প্রত্যেকটা বিষয় তুলে ধরে একেবারে দাঁত ভাঙা জবাব দিয়েছে। এবং সর্বশেষে যেটা বলতে চাচ্ছে, একটা অবৈধ দখলদার সরকার ক্ষমতা দখলের পর পূর্বের সরকারের কার্যক্রমকে যেভাবে কালিমালিপ্ত করা হয়, OHCHR এর প্রতিবেদন পড়ে মনে হয় এটি অবৈধ ক্ষমতা দখলকারীদের পৃষ্ঠপোষকতায় প্রস্তুত করা হয়েছে। বলুন, এর থেকে বড় আর কি অপমান? ভদ্রভাবে জাতিসংঘের মতো একটা কমিশনকে এর থেকে ভদ্রভাবে আর কি ছোট করা যায়? একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতা দখলের পর পূর্বের সরকারের কার্যক্রমকে যেভাবে কালিমালিপ্ত করা হয়, জাতিসংঘের এই প্রতিবেদন পড়ে মনে হয় একটি অবৈধ ক্ষমতা দখলকারীদের পৃষ্ঠপোষকতায় প্রস্তুত করা হয়েছে। সুতরাং কতটা নিচুভাবে জাতিসংঘকে এখানে ব্যাখ্যা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং এই খবরটাতে এবার কি স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ জাতিসংঘের এই প্রতিবেদনকে মানে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগ এটা আহ্বান করেছে যে যদি বিচার করতেই হয়, যদি প্রতিবেদন পাবলিশ করতেই হয়, তাহলে জাতিসংঘের এই কমিশন নয়, একটি নিরপেক্ষ কমিশন দ্বারা পুনরায় আবার একপেশে না হয়ে নিরপেক্ষভাবে পুনরায় আবার প্রতিবেদন পাবলিশ করা হোক এবং যা দেখার বোঝার সব কিছু করা হোক। সুতরাং এই যে জাতিসংঘের যে কমিশনের রিপোর্ট, এটা পুরোপুরি বাতিল, এটা মানাই হবে না, মিটল। এইবার তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম। তার ভাষায় তিনি কি বলতে চেয়েছে সেটা বুঝুন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন, এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে, এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও এই নির্বাচনের কথা না বলে। আর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে, তো আমাদের মোহাম্মদ ইউনূস টোটাল বলেই দিয়েছে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, কোনো সম্পর্ক খারাপ নয়। তো মোটামুটি 4টে খবরের ওভারভিউ পেয়ে গেলেন। এইবার আসি আমাদের বিশ্লেষণে। দেখুন, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বর্ডারের পাশে ঘুরছে, মানে যে কোনো পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে দেবে না। দ্বিতীয় বিষয়, শেখ হাসিনা কোনোভাবেই, এরা যেভাবে যে বিষয়গুলোর উপরে বিচার করবে বলছে, বাংলাদেশ আওয়ামী লীগ সেটা কোনোভাবেই মেনে নেয় না। ও জাতিসংঘের রিপোর্ট আসুক আর যে রিপোর্ট আসুক,
জাতিসংঘের রিপোর্ট পাবলিশ করলেও আবার তদন্ত করতে হবে। ওই তদন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মানে না, ভারত সরকারও মানে না, তাই শেখ হাসিনাকে দেবে না। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে শেখ হাসিনার বিচার তো হবে, কিন্তু কে করবে ভাই? হয় জামাত শিবির, নাই বিএনপি, নাই আমাদের এই নূতন যে ছাত্রদের দল, এরা বিচার করবে, তাই না? নইলে ইউনূস সাহেব বিচার করবে। কিন্তু ইউনূস সাহেব তো টোটাল হাত তুলে দিয়েছে যে শেখ হাসিনাকে আমরা বিচার করতে পারবো না। তা নইলে তিনি এরকম কথা বলেন কি করে যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। মানে তিনি কার্যত হার মেনে নিয়েছেন যে শেখ হাসিনাকে আমার পক্ষে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়, সেই জন্য ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন, তাই না? তাহলে এই ইউনূস সরকার যদি শেখ হাসিনার বিচার না করতে পারে, তাহলে কোন সরকার বিচার করবে? আর ইউনূস সরকার কেন করছে না? কারণ ইউনূস সরকার বুঝতে পেরেছে যে আমার অকাত নেই ভারতের সাথে সংঘর্ষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ভারতের সাথে দীর্ঘদিন শত্রুতা বজায় রাখলে দেশ পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। এখন এই ইউনূস সরকার চলে যাওয়ার পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, আমি আওয়ামী লীগকে এখানে সাইডে রাখছি, আওয়ামী লীগ বাদে বিএনপি, জামাত বা এই নাহিদ ইসলাম যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা কেউই ভারতের সাথে শত্রুতা করে দীর্ঘদিন দেশ পরিচালনা করতে পারবে না। এটা একদম বাস্তব কথা। এখন তারা মানুক আর না মানুক যে ভারতের সাথে আমরা কেন বন্ধুত্ব করব, ভাই একটা ভৌগোলিক বিষয় বলে একটা বিষয় থাকে। তো প্রধান কথা হচ্ছে, ভারতের সাথে শত্রুতা করে কখনোই দেশ চালানো সম্ভব নয়। আমাদেরও চায়নার সাথে অনেক রকম শত্রুতা রয়েছে, কিন্তু চায়না বয়কট করে ভারত কোনোদিন কোনো কথা বলে না বা কোনো কার্যক্রম পরিচালনা করে না, কারণ বাস্তবতা এটা। চায়নার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে হবে, তা যতই শত্রুতা থাকুক না কেন। তো সেই একই জিনিসটা ভারত বাংলাদেশের ক্ষেত্রে, ভারতের সাথে শত্রুতা করে কোনো সরকার দেশে উন্নতি আনতে পারবে না। আর যদি শত্রুতা করতে হয় তাহলে দেশে অবনতিই হবে, সেটা পাকিস্তানকে দেখে আমরা জলজান্ত প্রমাণ পাই। সুতরাং কি বোঝা যাচ্ছে এইবার বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, যে সরকারই আগামীতে ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারের বিপরীতে যে দলগুলো থাকবে তাদের প্রধান টার্গেটই থাকবে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করো, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করো। তারা বারবার সেই রানিং সরকারটাকে অস্থির করবে, শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। তাদের রাজনীতির প্রধান অংশই হবে, ভাই শেখ হাসিনাকে নিয়ে এসো, শেখ হাসিনাকে বিচার করো। আর যে সরকার থাকবে ক্ষমতায়, ইউনূস সরকার পারছে না মানে কোন সরকার পারবে? এই ইউনূস সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কোনো আগামীতে এই ইউনূস সরকার কোনো রাজনীতিতে অংশ নেবে না, নির্বাচনে যাবে না। তাহলে এই ইউনূস সরকার যখন পাচ্ছে না, দেশ যদি এখন মানে অর্থনীতি পুরোপুরি ডুবেও যায়, 6 মাস পরে তো এরা গায়েব হয়ে যাবে, এদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাদেরকে তো 5 বছর টিকে থাকতে হবে না, 5 বছর দেশটাকে তো চালাতে হবে। কিন্তু ভারতের সাথে শত্রুতা করে যদি দেশে ভুকমারি চলে আসে, তখন কি হবে? তখন জনগণকে কোন দায়বদ্ধতার মধ্যে দিয়ে যেতে হবে সেই রাজনৈতিক দলকে? সুতরাং যে রাজনৈতিক দলই আসুক না কেন, ভারতের সাথে শত্রুতা তারা করতে চাইবে না। শত্রুতা করতে গেলে দেশ পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। আর এইটা যখন হবে, তখন বিরোধী যে আর দলগুলো থাকবে, তারা একেবারে আদা জল খেয়ে সেই রানিং সরকারটাকে অস্থিতিশীল করে দেবে। দিনে দিনে সেই সরকারের বিরুদ্ধে নানা রকম কার্যক্রম চালাবে, দিনে দিনে সেই কার্যক্রম আরও বাড়তে থাকবে। ফলে সবসময়ই একটা টানটান উত্তেজনা, অস্থিতিশীল পরিস্থিতি এটা থেকেই যাবে। আর এই অস্থিতিশীল পরিস্থিতি, টানটান উত্তেজনা, আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, শেখ হাসিনার বিচার করতেই হবে, এই যে একটা পরিবেশ থাকবে, এই পরিবেশের মধ্যেই হয়তো কিছু একটা ম্যাটুকুলাস হয়ে যেতে পারে। সেই ম্যাটুকুলাসে
টোটাল এই যে দেশবিরোধী শক্তিটা আছে সেটা নির্মূল হয়ে আবার আওয়ামী লীগের পথ সুগম হতে পারে। এখন কি হতে পারে সেই ম্যাটুকুলাস পরিকল্পনা, সে আলোচনায় আজকে আর যাব না, কারণ সেটা অনেক বেশি বলা হয়ে যাবে। তাই আজকের আলোচনা মোটামুটি এখানেই সমাপ্ত করব। যতটুকু যা আমি বোঝাতে চেয়েছি আমার শব্দের মাধ্যমে, আশা করি আপনাদের মধ্যে আমি ডেলিভার করতে পেরেছি। এখন বাদবাকিটা হয়তো কিছুটা একটু খাপছাড়া থেকে গিয়েছে, বাদবাকি যতটা অসম্পূর্ণ থেকে গিয়েছে আশা করি আপনারা খুব বুদ্ধিমান, আপনারা সেটা সাজিয়ে গুছিয়ে, আমি যে ছকগুলো যেখানে যা মেলাতে পারেনি আপনারা আশা করি সেগুলো মিলিয়ে নিজেদের মতো করে বুঝে নেবেন। ধন্যবাদ সকলকে এতটা সময় দেওয়ার জন্য।